আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের মেবি 7 নাম্বার ক্লাস। আমরা এমসিকিউ এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম ভাবে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় কমপ্লিট করছি। এরকম ভাবে আমরা অনেকগুলো অধ্যায় শেষ করছি। আজকে তারই ধারাবাহিকতায় আজকে মেবি আমাদের 7ম নাম্বার ক্লাস না 8ম নাম্বার ক্লাস, যাই হোক না কেন, তোমরা সবাই আশা করি যে ক্লাসে যুক্ত হয়ে যাবা তাড়াতাড়ি, আর তোমাদের ফ্রেন্ডদেরকে তাড়াতাড়ি মেনশন করে দাও যেন ওরাও আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। আশা করি যে ক্লাসে যুক্ত হয়ে যাবা তাড়াতাড়ি, আর তোমাদের ওয়ালাইকুম আসসালাম। তোমরা গ্রুপে লিংকটা দিয়ে দাও, তোমরা সবাই ক্লাসের লিংকটা গ্রুপে দিয়ে দাও। তোমরা দ্রুত ক্লাসের লিংকটা গ্রুপে দিয়ে দাও। তোমরা দেওয়ার পরে যদি কোনো গ্রুপ বাদ থাকে তারপরে আমি দিব, কিন্তু আগে তোমরা ক্লাসের লিংকগুলো গ্রুপে দাও। আশা করি তোমরা সবগুলা গ্রুপে ক্লাসের লিংকটা দিয়ে দিতে পারবা, আমার দিতে হবে না। তোমরা দিয়ে দিলে সুবিধাটা হয় কি জানো, যে তাড়াতাড়ি মানে আমি এখানে আমার আইডিতে শেয়ার দিতে পারি। এখন আমি যদি মেসেঞ্জার গ্রুপে আমার পোস্টটা শেয়ার দিতে হয়, তারপর আমার আইডিতে শেয়ার দিতে হয়, সবখানে শেয়ার দিতে দিতে দেখা যায় অনেক টাইম চলে যায়। সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু ভাইকে জানাও, সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, সবকিছু দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা। আজকে আমরা চেষ্টা করব চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় টোটালি কমপ্লিট করার জন্য। আজকে আমরা চেষ্টা করব চতুর্থ এবং পঞ্চম অধ্যায় টোটালি কমপ্লিট করার জন্য। আশা করি যে আমরা কমপ্লিট করতে পারবো আজকে। এইসব গ্রুপ থেকে কি কেউ ক্লাসে আসে না? বুঝলাম না, এদের একজনকে আমি ক্লাসে দেখি না। তোমরা একটু ওয়েট করো, তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আমি ক্লাসটা শেয়ার দেওয়া হলে আমি ক্লাস শুরু করব। ক্লাসগুলো সব জায়গায় শেয়ার দেওয়া হলে আমি ক্লাসটা শুরু করব। তোমরা দ্রুত তোমাদের বন্ধুদেরকেও মেনশন করে দাও। আর তোমরা অনেকেই বলো যে আমার বন্ধু নাই, আসলেই বন্ধু ছাড়া তো কোনো মানুষ নাই, সকলেরই বন্ধু আছে, সকলেরই বন্ধু বান্ধব কম বেশি আছে, কিন্তু তোমরা অনেকেই বলো যে ভাই আমার তো বন্ধু নাই। এটা কোন ধরনের কথা? মানে আমি তোমাদের যখন শুরু করব, তোমাদের যখন আমি বলি যে ভাইয়া তোমরা ক্লাসটা একটু শেয়ার দাও, মানে তোমার বন্ধুদেরকে গ্রুপে যুক্ত করো, তোমরা অনেকেই বলো ভাই আমার বন্ধু নাই। তুমি যে ক্লাসে পড়ো তোমার কি একটাও বন্ধু নাই? তোমার ক্লাসমেট তো আছে, তুমি তোমার ক্লাসমেটের কাছে তো ক্লাসটা শেয়ার করতে পারো, তোমরা তাও করো না। মানে তোমরা এরকম ভাবে বলো যে আমার বন্ধু নাই, মনে হয় তুমি একা, তোমার কেউ নাই। তোমার ক্লাসমেট, অবশ্যই তোমার ক্লাসমেট পরিচিত তোমার কেউ আছে, তোমার ক্লাসে পড়াশোনা করে। সো তুমি চাইলে তো তাকে মানে মেনশন করতে পারো বা গ্রুপে যুক্ত করতে পারো। এটা করতে পারো না, কিন্তু তোমরা এটা করো না। মানে এটা করলে হয়তো মনে হয় তোমরা চিন্তা করো যে আমি শিখতেছি, এখানে তাকে মেনশন করে দিলে সে যদি শিখে তাহলে আমি হয়তো শিখতে পারবো না বা আমার হয়তো লস হয়ে যাবে। এরকম না, আমি যেরকম ভাবে তোমাদের শিখাইতেছি আমার এখান থেকে আমারও লাভ হইতেছে। লাভ হইতেছে বলতে আমি এমসিকিউ গুলা শিখতেছি, এমসিকিউ গুলা দেখা যায় অনেক সময় অনেক চাকরির পরীক্ষায় আসে, অনেক অনেক জায়গায় চলে আসে, বা অনেক সময় মানে মানে অনেক কিছুতে আমারও হেল্প হইতেছে। তোমাদেরও শিখাইতেছি যেরকম আমারও হেল্প হইতেছে, তেমনি এখন তুমি যদি শিখতেছো, তোমার বন্ধুকে যদি মেনশন করো তোমারও হেল্প হবে। একটা জিনিস ধরো আমি এখন একটা একটা ম্যাথ করাইতেছি, তুমি বুঝতেছো না, পরবর্তীতে তুমি তোমার বন্ধুর কাছ থেকে হেল্প নিয়ে কিন্তু ম্যাথটা করে নিতে পারবা। ঠিক আছে? দেখি তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও একটু। হ্যাঁ, শেয়ার ডান, সবাই শেয়ার করে দাও। দেখো, সর্বপ্রথম আজকে আমরা যে ম্যাথটা করব সেটা হলো, ধরো আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, বলছে আমরা কোন ম্যাথটা করি, দাঁড়াও এখান থেকে আমরা একটা ম্যাথ বের করে নিই, তারপরে ম্যাথটাকে সর্বপ্রথম শুরু করি। এখানে বলছে 3√3 এর √3 ভিত্তিক লগ, 3√3 এর 3 ভিত্তিক লগ, √3 না,
3 ভিত্তিক লগ কত? 3 ভিত্তিক লগ। আর আমি তোমাদের বলছি যে তোমরা এই অধ্যায়ে তোমাদের যে ম্যাথগুলো সমস্যা থাকে এগুলো আমাকে একটু জানাও। আমি তোমাদের বলছিলাম কি যে এই অধ্যায়ের যে ম্যাথগুলো তোমাদের সমস্যা আছে ওই ম্যাথগুলো আমাকে একটু জানাবা। তোমরা একটা মানুষও আমাকে এই ম্যাথগুলো জানাও না। তোমরা যদি এই ম্যাথগুলো আমাকে জানাও, তোমাদের একটু সমস্যা থাকতে পারে। দেখো, আমি যা পড়াইতেছি সব ম্যাথ কিন্তু বইগুলো সলভ করা এখনো হইতেছে না। দেখা গেছে একই টাইপের অনেকগুলা ম্যাথ আসে, ধরো 30 থেকে 40টা বা 10 থেকে 20টা বা 25টা ম্যাথ আসে। আমি কিন্তু 25টা ম্যাথ তোমাদের করাই না। তাহলে তোমার কি করতে হবে? আমি যে ম্যাথগুলো করাইতেছি সেই অনুযায়ী তোমার যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো তুমি সলভ করবা। সলভ করার পরে যদি দেখো যে কোনো ম্যাথ পারতেছো না, আমি তোমাদের এটা কিন্তু একদম ডাইরেক্টলি বলে দিছি যে তোমরা যে ম্যাথগুলো না পারবে সেই ম্যাথগুলো আমাকে ইনবক্সে দিয়ে রাখবা বা পেজে মেসেজ দিয়ে রাখবা যে ভাই আমি এই ম্যাথটা পারি নাই, পরবর্তী ক্লাসে আমার এই ম্যাথটা করে দিয়েন। আমি কিন্তু তোমার এই সুযোগটা দিচ্ছি। এটা কিন্তু তোমাকে সবাই সুযোগ দিবে না, এই সুযোগটা কেউ দিবে না। যে অনেকেই শুধু ম্যাথে যা করাবে ক্লাসে ওই ম্যাথগুলাই শুধু ওইগুলাই সলভ করে দিবে, তাতে তোমার হলে হবে না হলে না হবে। কিন্তু আমি তোমাদের কিন্তু এক্স্যাক্টলি বলে দিচ্ছি, সুযোগ দিয়ে দিচ্ছি যে এই যে আমি ক্লাস করাইতেছি, এই অধ্যায় করাইলাম, প্রথম অধ্যায় করেছি, দ্বিতীয় অধ্যায় করেছি, তৃতীয় অধ্যায় করেছি, চতুর্থ অধ্যায় করাইতেছি, পঞ্চম অধ্যায় করাইতেছি। তোমাদের এখান থেকে যে ম্যাথগুলো সমস্যা হবে, তুমি ম্যাথ করার সময় যে ম্যাথগুলো বুঝতে পারবে না ওই ম্যাথগুলো আমাকে জানাবা যে ভাই আমি এই ম্যাথগুলো পারতেছি না, আপনি একটু সলভ করে দেন। তাহলে আমি পরবর্তী ক্লাসে এই ম্যাথগুলো সলভ করে দেবো। যেমন আজকে যে ক্লাসে ম্যাথগুলো করাবো এই অনুযায়ী তুমি 4 অধ্যায় এবং 5 অধ্যায় টোটালি পড়বা। পড়ার পরে যদি দেখো কোনো অধ্যায়ের ম্যাথ তুমি পারতেছো না, তাহলে ওই অধ্যায়ের ম্যাথটা ভাইয়াকে বলবা যে ভাই আমি এই ম্যাথটা পারতেছি না, তাহলে একটু পরবর্তী ক্লাসে একটু সমাধান করে দিন। তাহলে কিন্তু তোমারও শেখা হইতেছে, আমারও শেখা হইতেছে, আমার শেখা বলতে তোমাকে আমি শিখাইতে পারতেছি। এবং কি তুমি আমাদের কিন্তু টার্গেট হলো এমসিকিউ এ 30-এ 30। আমাদের কিন্তু টার্গেট এমসিকিউ 30-এ 30 পাইতে হবে। আমাদের এমসিকিউ এ 30-এ 30 পাইতে হবে। এখন 30-এ 30 পাইতে গেলে জাস্ট এই ক্লাসের পড়াতে পড়ে থাকলে হবে না, তোমাকে একটু নিজে প্র্যাকটিস করতে হবে। না পারলে আমাকে বলবো, আমি সলভ করে দিব। টার্গেট 30-এ 30, তো 30-এ 30 এর মতো করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আসো। আমাদের বলছে 3√3 এর 3 ভিত্তিক লগ কত? 3√3 এর 3 ভিত্তিক লগ। তাহলে আমরা লগ একটা নিই, লগ 3 ভিত্তিক লগ। ভিত্তি কোথায় থাকে? এখানে থাকে না ভিত্তি? 3√3, 3√3। এখন দেখো আমরা কি করতে হবে, এই ভিত্তি এখানে যে 3 আছে আমাদের এখানে একটা 3 আনতে হবে। এখানে 3 আনতে হবে, তার উপরে পাওয়ার নিতে হবে। যে পাওয়ারটা থাকবে পাওয়ারটা সামনে এনে দিব। লগ এ ভিত্তি এ ইকুয়াল টু আমরা জানি 1 হয়। এ ভিত্তি এ ইকুয়াল টু 1 হয়, তার মানে এখানে যদি আমি 3 আর এখানে যদি শুধু 3 আনতে পারি, এই √3টাকে দোবরায় যদি একটা 3 আনতে পারি, তাহলে দেখো আমরা এখান থেকে কিন্তু ওই মানটা পেয়ে যাইতেছি। তাহলে এখান থেকে দেখো আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কি লিখতে পারি, লগ 3। হ্যাঁ, আজকে অনেকেই ক্লাসে আসছে। আজকে আমাদের লকডাউনের পরে ক্লাস শুরু হওয়ার পরে আজকে আমাদের সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট ক্লাসে উপস্থিত হয়েছে। আমাদের আজকে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট। আশা করি তোমরা পরবর্তী দিন থেকেও এরকম ভাবে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা এরকম প্রত্যেকটা দিনই ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবে। দেখো তাহলে এখানে দেখো আছে কত, 3। আর এই √3 কি লিখতে পারি, 3 পাওয়ার হাফ লিখতে পারি না? আমরা পাওয়ার হাফ লিখতে পারি। তাহলে 3, এই 3 এর জন্য আমরা কি লিখতে পারি, পাওয়ার হাফ লিখতে পারি। এটার মধ্যে কি আছে, পাওয়ার 1 আছে, পাওয়ার 1 আছে। তাহলে এখন দেখো আমরা এখানে যদি লগ 3 এগুলো যখন এমসিকিউ করবা তখন তুমি জাস্ট এটার 1 আর এটার হাফ যোগ করে দিবা, যোগ করে দিয়ে মান বসায় দিবা, অ্যান্সার হয়ে যাবে। তোমার এতটুকু করতে হবে না, জাস্ট আমি বোঝানোর জন্য একটু বড় করে করতেছি, কারণ এখানে একটা অঙ্ক আছে ওটা তোমাদের করতে দিব। তাহলে এখন দেখো এখানে ভিত্তি কত, 3। তাহলে 1 + 1/2 যোগ করো। যোগ করার পরে এই যে যোগ করার পরে যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটাই তুমি জাস্ট অ্যান্সারের মধ্যে বসায় দিবা, হয়ে যাবে। তাহলে দেখো লগ 3 এখানে আসতেছে 2 + 1, এখানে আসতেছে কত, লগ ভিত্তি 3 এখানে আসতেছে 3/2। এই মানটাকে সামনে চলে আসবে, এই মানটা কোথায় চলে আসবে, সামনে। আর এই যে লগ 3 ভিত্তি 3 এইটুকুর মান আমাদের 1, তাহলে অ্যান্সার আসতেছে কত, 3/2 গুণন 1। তাহলে দেখো এইটুকু। এখন তুমি বলবো ভাই এত বড় করে কি এমসিকিউ করব, আমরা কি এত বড় করে এমসিকিউটা অ্যান্সার করব না? এত বড় করে এমসিকিউ অ্যান্সার করার দরকার নেই। তাহলে তুমি দেখো এখানে যদি 3 আনতে চাও, এখানে তো 3 আছে অলরেডি, তাহলে ভিত্তি 3 এর জন্য পাওয়ার 1। এখানে ভিত্তি কত, ও √3 এর জন্য আমরা কি লিখতে পারি, 3^½ 3^½ আমরা জানি রুটের মান কত, হাফ। তাহলে 3^½ এখন তুমি কি করবে, 1 + 1/2 যোগ করে দিবে, এটাই অ্যান্সার। যোগ করে দিবে, এটাই অ্যান্সার। কত আসতেছে, 2 + 1 এটাই অ্যান্সার। তাহলে আসতেছে কত, 3/2। দেখো আমি কিন্তু যখন এমসিকিউ এর জন্য করব তখন কিন্তু আমি এতটুকু দিয়ে এমসিকিউ সমাধান করব।
আমি যখন এমসিকিউ এর জন্য করব তখন কিন্তু আমি এতটুকুর জন্য এমসিকিউটা সমাধান করব, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এতটুকু করছি। তাহলে এমসিকিউ সমাধান করলে আমি এতটুকু করব। তাহলে তোমরা এই প্রথম অঙ্কটা করো। প্রথম অঙ্কটার এমসিকিউ অ্যান্সার কত হবে এটা বলো, এটার অ্যান্সার কত হবে এটা বলো। এখন তোমরা যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে এই অঙ্কটা বলো, এটার অ্যান্সার বলো। এটা যদি বুঝে থাকো তাহলে এটার অ্যান্সার করো, এটার অ্যান্সার করো। 40√5 এর 2√5 ভিত্তিক লগের মান কত? 2√5 ভিত্তিক লগের মান কত? হ্যাঁ, যদি এই ম্যাথটা বুঝে থাকো তাহলে এটা পারবা, যদি এই ম্যাথটা বুঝে থাকো তাহলে এই ম্যাথটা পারবা। তাড়াতাড়ি অ্যান্সার দাও, তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। 3, মানিক বলছে 3, সায়াম সরকার বলছে 3, সায়াম সরকার 3, হ্যাঁ সায়াম সরকার বলছে 3, মানিক বলছে 3। দেখি সবাই বলো, সবাই এটার অ্যান্সার দাও, তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। 3, ইসরাত জাহান 3, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুষ্টু মেয়ে মিষ্টি আসি 3। হ্যাঁ দেখো সবাই বলতে পারতেছো 3, সবাই অ্যান্সার, সবারই অ্যান্সার হয়েছে। হ্যাঁ সবারই অ্যান্সার হয়েছে, তার মানে এটার অ্যান্সার হলো 3। আশা করি এটা আমার করে দিতে হবে না, যেহেতু সবাই পারতেছো। তাহলে এখন দেখো তার পরবর্তী অ্যান্সারটা বলো তো দেখি। বলছে আমাদের লগ, দেখো সেম জিনিস, LOG লগ 5, এখানে আছে 5 ভিত্তিক কত? √5, সেম না? এটার অ্যান্সার কত হবে বলো তো দেখি, এটার অ্যান্সার কত হবে? ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু কত হবে বলো, এটার অ্যান্সার বলো এখন তাড়াতাড়ি, এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো। হ্যাঁ 3/2, সেম সেম 3/2। এখন দাঁড়াও, তোমাদের এখান থেকে আমাকে একজনে, আপাতত তোমরা তো সবাই ম্যাথ দাও নাই, জাস্ট একজনে একটা ম্যাথ দিছিল, আমি ওই ম্যাথটা একটু সলভ করে দেওয়ার চেষ্টা করি। সহজ ম্যাথটা, সহজ। দেখো ম্যাথটা সহজ, গতদিন আমি এই টাইপের ম্যাথ করাইছি, তারপরেও হয়তো আমি বলছি তোমাদের সমস্যা থাকলে তোমরা দিবা, এখন তোমরা দাও নাই, তোমাদের হয়তো সমস্যা না থাকতে পারে। জাস্ট একজন একটা ম্যাথ দিছে, আমি ওই ম্যাথটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। 1/4 - x, এই ম্যাথগুলো আমি করাইছিলাম। যাই হোক, বলছে এক্স এর মান কত, তোমরা এটার অ্যান্সার দিতে থাকো, আমি এটা অ্যান্সার বলতে থাকি। বলছে 1/x ইনভার্স মানে 4 - x ইকুয়াল টু 64। এরকম থাকলে আমরা কি লিখতে পারি? দেখো এরকম থাকলে আমরা কি করতে পারি, আমি বলছি 64টাকে আগে এখানে নিয়ে আসবো আমরা, আর এই -4টাকে এখানে নিলাম, নেওয়ার পরে এখানে তো এখানে নিয়েছি, তাহলে 1/64 থাকবে, 1/64। তাহলে 1/64 ইকুয়াল টু আসতেছে কত? 1/x 4 তাহলে ডাইরেক্ট উল্টে দিলে এখানে আসতেছে কত? 4 ইকুয়াল টু 64। আমি বলছিলাম যদি এরকম আড়াআড়ি থাকে এবং একটার উপরে যদি পাওয়ার থাকে, ডাইরেক্ট আমরা এই লাইনটা লিখবো, এখন দেখো এই লাইনটা যখন লিখতে পারতেছি, তখন আমাদের কি করতে হবে? এই 4 এখানে আনতে হবে, তার মানে 4 ইকুয়াল টু 4। এখন 4 কে কয়বার গুণ করলে 64 হবে দেখো তো, 4 কে কয়বার গুণ করলে 64 হবে? এই 5/2 হবে না, ওটার অ্যান্সার ওই রকমই হবে, ওই যে 3/2 হবে। প্রথমে যেটা করাইছি সেম সেম নিয়ম ওইটা। বলো তো তাহলে কয়বার গুণ করলে 64 হবে? 4 গুণন 4, দুইবার করলাম 16, তারপরে 4 গুণ করলাম 3 বার, তার মানে 1 2 3, তাহলে পাওয়ার আসতেছে কত? 3। তাহলে x ইকুয়াল টু আসতেছে কত? x ইকুয়াল টু 3, x ইকুয়াল টু 3। দেখো এই ম্যাথগুলো কিন্তু আমি এর আগেও করাইছি, বুঝতে পারছো? এই দুষ্ট মেয়ের মিষ্টি হাসি, তুমি কোশ্চেনটা দিছিলাও, বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? দুষ্ট মেয়ের মিষ্টি হাসি, তুমি দিছিল ম্যাথটা। তারপরে দেখো 1/x ইনভার্স 3 দেখো সেম ম্যাথ, তারপরেও পারতেছো না কি জন্য? এগুলো হইতেছে না কি জন্য? জাস্ট উল্টাই দিব। আমি বলছি এরকম যদি ইনভার্স থাকে এবং কি এটা যদি এরকম থাকে, মানে এটা যদি ভগ্নাংশ না থাকে, তাহলে আমি ডাইরেক্ট এরকম ভাবে লিখতে পারি। তাহলে আমি লিখবো 3x ইকুয়াল টু 81, 3x ইকুয়াল টু 81। তাহলে এখানে কত গুণ করতে হবে? ভিত্তি মিল করতে হবে 3। কয়বার গুণ করলে 81 হবে? 3 গুণন 3 গুণন 3 গুণন 3। দেখো 4 বার গুণ করতে হইতেছে, 3 3 9, 3 9 27, 3 27 81, 4 বার গুণ করতে হইতেছে, তাহলে x ইকুয়াল টু 4। এগুলো পারো নাই? দেখো এখন যে ম্যাথটার মধ্যে আসবো আমরা, এই ম্যাথটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের 4.2 এ চলে যাব। এখন আমাদের ওই যে বৈজ্ঞানিক অংশ বা মানে
বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ যে আছে, বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ, এখানে চলে আসবো আমরা এখন। এখন দেখো বৈজ্ঞানিক রূপ এবং আদর্শ রূপ, বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপে প্রকাশ করার জন্য আমাকে এখানে দুইটা অংশ জানতে হবে। তোমরা আশা করি তোমরা দুইটা জিনিসের নাম অনেকেই জানো, অনেকেই জানো না, যাই হোক। বলছে সার্থক অংশ এবং কি আমাদের ম্যাথ বা অঙ্ক, আমাদের দুইটা, আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকে আমরা মানে যদি আমরা যে সংখ্যাগুলো লিখি, সংখ্যাগুলো কি লিখি 0 1 2 3 4 5 6 7 8 9। আমরা কি এই যে 9টা সংখ্যা জানি বা 10টা অঙ্ক যে জানি, আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির যে 10টা অঙ্ক আমরা জানি, এই 10টা অঙ্কের মধ্যে আমাদের এই 9টা হলো আমাদের সার্থক অঙ্ক। এই 9টা আমাদের কি সার্থক অঙ্ক। আর এই একটা আমাদের সহায়ক অঙ্ক, আর এই একটা আমাদের সহায়ক অঙ্ক, সহায়ক অঙ্ক। এই 9টা কি আমাদের সার্থক অঙ্ক, এই একটা কি আমাদের সহায়ক অঙ্ক। তোমরা আশা করি জানো, যদি না জানো লেখা নাও, যে আমরা যে 10 ভিত্তিক সংখ্যা, এটা আমাদের যে আমরা হিসাবগুলা করি বাস্তব জীবনে, যে হিসাবগুলা করি এগুলো সব 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তোমরা যখন ইন্টারে যাবা তখন তোমরা বুঝতে পারবা বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সা সংখ্যা পদ্ধতি, ওইগুলো যখন পড়বা তখন বুঝতে পারবা যে এটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এবং কি কারণে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাও বুঝতে পারবা, কারণ এখানে 10টা সংখ্যা আছে। এই 10টা সংখ্যার মধ্যে আমাদের যে এই যে 9টা সংখ্যা, 1 থেকে যে 9 পর্যন্ত যে 9টা সংখ্যা, এই 9টা সংখ্যাকে বলা হয় সার্থক সংখ্যা এবং শূন্যকে বলা হয় সহায়ক সংখ্যা। আমাদের বৈজ্ঞানিক বা আদর্শ রূপে প্রকাশ করার জন্য একটা সার্থক অঙ্ক থাকতে হবে, মাস্ট বি একটা সার্থক অঙ্ক থাকতে হবে, একটা সার্থক অঙ্ক আমাদের থাকতে হবে। কি থাকতে হবে? একটা সার্থক অঙ্ক থাকতে হবে। তাহলে দেখো আমরা যে এই যে এখানে দেখো আমি কয়েকটা অঙ্ক লিখে রাখছি, জাস্ট আমি ওগুলোর মধ্যে না যাই, আমি এখানে একটা অঙ্ক লিখি। ধরো আমার দেওয়া আছে হলো 70 মানে 7 7 7 8, ধরো এরকম দেওয়া আছে। আমাদের বললো একে আমাদের আদর্শ রূপ বা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে বলছে। 7 0 7 8 কে আমাদের বলছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য। কি বলছে? বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে বলছে। যদি আমাদের এরকম বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে বলে, তার মানে আমাদের জাস্ট একটা সার্থক অঙ্ক থাকতে হবে। একটা সার্থক অঙ্ক নিতে পারবো, তার বেশি নিতে পারবো না। তাহলে দেখো একটা সার্থক অঙ্ক যদি আমি এইখানে একটা দশমিক দিয়ে দিই, এখানে যদি একটা দশমিক দিয়ে দেই, তাহলে আমাদের অনেক বড় একটা মান ছিল, ছোট মান এসে বললো 7.078। এখন আমরা এটাকে আমরা দেখো যখন এই সংখ্যাটা ছিল 7078 ছিল, এর সাথে যদি আমরা গুণ 10 টু দি পাওয়ার 0 লিখি, মানে এটা ভিত্তি 10 দেখে আমরা 0 থেকে শুরু করলাম, 10 লিখলাম, মানে এটা 10 টু দি পাওয়ার 0 মানে কত? 1। 10 টু দি পাওয়ার 0 মানে কত? 1। যদি এরকম হয়ে থাকে তাহলে দেখো আমরা এখান থেকে যত মান কমাবো, এটা কি অনেক বড় সংখ্যা ছিল না? অনেক বড় সংখ্যা ছিল না? বড় সংখ্যাকে কি করছি আমরা? ছোট করছি। যদি আমরা কোনো বড় সংখ্যাকে ছোট করি তাহলে পাওয়ারের মান বাড়বে, যদি বড় সংখ্যাকে ছোট করি তাহলে পাওয়ারের মান বাড়বে। এখন কয় ঘর ছোট করছি দেখো তো, 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে এটার উপরে হবে 10 টু দি পাওয়ার 3, এটার উপর হবে কত? 10 টু দি পাওয়ার 3। সাতের পরে কোথায় দশমিক দিব? আমি বললাম তো এই এখানে আমি জাস্ট একটা পূর্ণক সংখ্যা নিব, মানে একটা সার্থক সংখ্যা নিব, একটা সার্থক সংখ্যা নিব। একটা সার্থক সংখ্যা নেওয়ার পরে যে সংখ্যাটা থাকবে এর উপরে দশমিক দিব। ধরো আমি এরকম লিখলাম 0.0066363। এর বৈজ্ঞানিক বা আদর্শ রূপ কত? এর বৈজ্ঞানিক বা আদর্শ রূপ কত? তাহলে এইটুকুর জন্য দেখো, এইটুকুর জন্য এর সাথে আমাদের 10 টু দি পাওয়ার যদি 0 গুণ করি, মানের কোনো পরিবর্তন হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। এখন আমি 0 দেওয়া বুঝাইতেছি কি জন্য জানো? যে তুমি এইটার উপরে নির্ভর করে তুমি পাওয়ারের মানটা হিসাব করবা। এখন দেখো তুমি মান কি বাড়াইতেছো, আমি এটাকে মনে রাখতাম এরকম ভাবে, কারণ আমরা অনেক সময় পাওয়ার দিতে ভুল করি। পাওয়ার ধরো এই 7 আছে, মান কমায় দেই বাড়ায় দেই, এই কারণে ভুল হয়। এই কারণে আমি তোমাকে এটা শর্টকাটে শিখাইতেছি যে 0.0063, তার মানে এটা অনেক ছোট একটা মান। তার মানে তুমি মান বাড়াইতেছো, তুমি মান বাড়াইতেছো, মানে দশমিককে ডান দিকে নিয়ে যাইতেছো। যদি দশমিককে ডান দিকে নিয়ে যাও তাহলে পাওয়ারের মান কমবো। এখন কয় ঘর দশমিককে ডান দিকে নিতেছো? 1 ঘর 2 ঘর 3 ঘর। 3 ঘর নিলে গেলে একটা সার্থক সংখ্যা পাইতেছো। সার্থক সংখ্যা পাইছো কত? 6। তারপরে কয় ঘর নেওয়ার পরে পাইছো? কয় ঘর ডান দিকে নেওয়ার পরে সার্থক সংখ্যা পাইছো? কয় ঘর ডান দিকে নেওয়ার পরে সার্থক সংখ্যা পাইছো? 3 ঘর। তার মানে এখানে পাওয়ার হবে 3। কিন্তু যেহেতু আমি ডান দিকে নিছি, মান বাড়াইছি, তার মানে মাইনাস হবে। তার মানে এটা কি হবে? মাইনাস হবে, মাইনাস হবে। বুঝতে পারছো?
এটার ক্ষেত্রে মাইনাস হবে না, কারণ এটা তো অনেক বড় সংখ্যা ছিল, অনেক বড় সংখ্যাকে আমি ছোট করতেছি। বড় সংখ্যাকে যখন ছোট করব তখন আমি পাওয়ার থাকবে প্লাসের, আর যখন আমি ছোট সংখ্যাকে বড় করব তখন সংখ্যা হবে মাইনাসের। তখন সংখ্যাটা মাইনাসের হওয়ার পিছনে কারণ আছে, কিভাবে হয় তাও দেখাই দিতেছি। দেখো, যখন তুমি এইটা লিখতেছো তার মানে এই সংখ্যাটা কত, ৭,০৭৮, ৭,০৭৮। তুমি লিখছো ৭.078, তার মানে এর সাথে তুমি যদি আরো ১,০০০ গুণ করো তাহলে তুমি কি পাইতেছো, ৭,০৭৮ পাইতেছো। আর এই সংখ্যাটা কত, 0.0063। এই সংখ্যাটার সাথে তুমি যদি ১,০০০ ভাগ করো তাহলে তুমি পাবা ৬.৩। বুঝতে পারছো ভাইয়া? পুরা বুঝতে পারছো? মাইনাস হবে কেন বুঝতে পারছো? মাইনাস হবে কি জন্য এখন? মাইনাস হবে কি জন্য এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো মাইনাস কি জন্য হলো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বুঝতে পারছো মাইনাস কি জন্য হলো? বুঝো নাই? মাইনাস কি জন্য হলো বুঝো নাই? দাঁড়াও, মাইনাস কি জন্য হলো এটা আরেকটু ক্লিয়ার করি, দাঁড়াও, যারা বুঝতে পারো না তাদের জন্য আমি আরেকটু ক্লিয়ার করি। এখন দেখো, আমি এই জিনিসটাকে তোমাদের জন্য এই মাইনাসটার জন্য ক্লিয়ার করি। এইরকম যদি কোনো সংখ্যা থাকে, জাস্ট এই সংখ্যাটাকে আমি কি লিখতে পারি, এই সংখ্যাটাকে আমি কি লিখতে পারি, যতগুলা শূন্য আছে ততগুলাকে আমি ধরো 3 ঘর, তার মানে 1000, উপরে আসতে আছে কত, 6.3। এরকম না? তোমরা যারা ওই ভগ্নাংশের জিনিসগুলা পড়ছো বা ভাগ আকারে থাকলে কিভাবে হয় তা পড়ছো, তোমরা দশমিকের পরে 1 ঘর একটা শূন্য, দশমিকের জন্য কত নিছি আমরা, দশমিকের জন্য কত নিব 1, তারপরে একটা শূন্য 1, দুইটা শূন্য, আরেকটা 1 শূন্য, তিন ঘর বামে গেছি, তিনটা শূন্য নিলাম, তার মানে কত আসলো 6.3/1000, 6.3/1000, 6.3/1000 কে আমি ধরো এইখানে ধরো 10 টু দি পাওয়ার কত আছে, শূন্য। এটার সাথে তুমি 10 টু দি পাওয়ার শূন্য গুণ করতে পারতেছো। আর তুমি এই 1000 কে কি লিখতে পারতেছো, 1000 কে তুমি কি লিখতে পারতেছো, 1000 কে তুমি লিখতে পারতেছো 10 টু দি পাওয়ার, মানে এটা না, আরেকটাই আছে আমাদের, আরেকটা শূন্য হবে, আরেকটা শূন্য হবে না, আরেকটা শূন্য হবে। এই শূন্যর জন্য তো আমরা 1 নিলাম, তারপরে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর যাওয়ার জন্য তো আমাদের, হ্যাঁ 3 ঘরের জন্য আমার 3, হ্যাঁ 3 ঘরের জন্য আমাদের শূন্য হবে, আরেকটা শূন্য হবে। এখন দেখো, তাহলে আমি যদি এখন লিখি 6.3 গুণন 6.3 গুণন, এখানে যখন আমরা এটাকে উপরে নিব, ধরো এটাকে আমরা কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার 3 লিখতে পারি না? এটা 3 হবে, 4 হবে না, সরি। এখানে দেখো আমি এটাকে কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3, 10 এর জন্য একটা পাওয়ার, এটার জন্য একটা পাওয়ার, এটার জন্য একটা পাওয়ার, 10 টু দি পাওয়ার 3। এখন উপরে ছিল 10 টু দি পাওয়ার 0 মাইনাস, আমরা জানি ভিত্তি সমান, এই ভিত্তি আর এই ভিত্তি সমান, তাহলে এই -3টা কোথায় যাবে, উপরে যে মাইনাস হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে 6.3 গুণন 10 টু দি পাওয়ার -3। এখন ক্লিয়ার হয়েছে? এখন ক্লিয়ার হয়েছে যে মাইনাস কিভাবে আসলো? এটা তো বুঝতে পারছো, এই যে এরকম তোমরা লেখা শিখছো, আগেই আপাতত শিখছো, এটা তো লেখা শিখছো। হ্যাঁ, জ্যামিতির এমসিকিউ করাবো, সবই করাবো, সব এমসিকিউ পড়াবো আমি, কোনো কিছুই বাদ দিব না। এটা সব এমসিকিউ পড়ানো হবে, A to Z একদম সম্পূর্ণ এমসিকিউ কোর্স, এটা প্রত্যেকটা অধ্যায় পড়ানো হবে। হ্যাঁ, অল্প বুঝছো, আর একটু বোঝার চেষ্টা করলে বুঝতে পারবা। এই যারা বুঝতে পারছিল না এখন বুঝতে পারছো, এই যারা বুঝতে পারছিল না এখন বুঝতে পারছো। আর এটাকে আমরা যদি আরো ক্লিয়ার করে লিখতে চাই, তাহলে ধরো 0.0063, নিচে কোনো কিছু নাই, আমরা এখন এটা কি করব, উপরে 10 দ্বারা গুণ করব, নিচে 10 দ্বারা গুণ করব, এরকম ভাবে ধরো আমরা একটা করে ঘর যাব, 10 দ্বারা গুণ করব, 10 দ্বারা গুণ করলে একটা দশমিক এদিকে আসলো, আবার 10 দ্বারা গুণ করলে এখানে আসলো, তেমনি আবার নিচে আমরা একটা 10 দ্বারা গুণ করব, আবার একটা 10 দ্বারা গুণ করলে এখানে আসবে, তারপরে আমরা এখানে আরেকটা 10 দ্বারা গুণ করলাম, কিন্তু দশমিকটা তো এদিকে চলে আসতেছে, তার মানে এখানে একটা 10 চলে আসতেছে। এরকম ভাবে আমরা বলতে পারি। আমরা এক এক ভাবে এটাকে, মানে ম্যাথ তো বোঝানোর জন্য অনেক ধরনের টাইপ আছে, মানে ম্যাথ অনেক ভাবে বোঝানো যায়, ঠিক আছে? তাহলে যদি এটা বুঝে থাকো তাহলে এটা বলো, এই যে ম্যাথটা দেওয়া আছে, এইটার সংখ্যার আদর্শ রূপ কোনটি, এই সংখ্যাটার আদর্শ রূপ কোনটি, এই দেখ, ক খ ঘ গ কোনটা হবে বলো, ক খ ঘ ঘ কোনটা হবে এটা বলো, অ্যান্সার।
এটার অ্যান্সার কোনটা হবে বলো? তোমরা ক্লাসে মাঝখানে এসে এই যে কয়জনই থাকো ক্লাসে, এখন যে কয়জন আছো তোমরা এই কয়জনই ক্লাস করো। অনেকেই বলতেছে ক নাম্বার, অনেকেই বলতেছে খ নাম্বার। ক নাম্বার অ্যান্সারটা বেশি আসছে। ক নাম্বার অ্যান্সারটা বেশি আসতেছে। ঠিক আছে, দেখি দেখি আমরা ক নাম্বারটা হয় কিনা। ঠিক আছে, যারা ক নাম্বার অ্যান্সারটা দিছো আমরা এখন একটু ক নাম্বার অ্যান্সারটা মিলিয়ে দেখি। দেখো এখানে প্রথমে কয় ঘর এদিকে যাইতেছে? এক ঘর, একটা শূন্য, এক মানে 10⁻⁻1। দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর। তার মানে 6.032 গুণন 10⁻⁻5 হবে। এখানে তো -4 দেওয়া, তাহলে এটা অ্যান্সার হয় কিভাবে? এখানে দেখো তুমি এখানে কয় ঘর পর্যন্ত যাইতেছো তুমি? এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর। কারণ 5 ঘর পর্যন্ত আসতেছো মানে কি 6.032 গুণন 10⁻5 হবে। 10⁻5 হবে, তার মানে অ্যান্সার হবে খ। তোমাদের অ্যান্সারটা ভুল হলো কি জন্য? সবার অ্যান্সারটা ভুল হলো কি জন্য? এই অ্যান্সার, এর প্রথমে যারা অ্যান্সার দিছো সবার অ্যান্সার ভুল হয়েছে। কারণ কি? তোমরা যারা প্রথমে অ্যান্সার দিছো সবার অ্যান্সার ভুল হয়েছে। এটা তো ঠিক না ভাইয়া। ভাইয়া এবং আপু তোমাদের দুবইকে বলতেছে এটা তো ঠিক না, এত কিছু বোঝানোর পরেও যদি অ্যান্সার ভুল হয়। এখন বলো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কত হবে? এই এটার অ্যান্সার বলো। হ্যাঁ, খ দিছো অনেকেই, ধন্যবাদ যারা খ দিছো। এখন এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো। যে কোনো ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ a গুণন 10⁻n এর ক্ষেত্রে a এর সীমা নিচের কোনটির মধ্যে থাকতে হবে? a এর সীমা নিচের কোনটির মধ্যে থাকতে হবে? এই ম্যাথগুলা ক্যালকুলেটরে করা যায়। এখন আমি যত টাইমে, এদিকে দেখো, আমি যত টাইমে এটা ক্যালকুলেটরে এইরকম ভাবে তুলবো 0.00006, তারপরে 0.323, যতক্ষণ আমি এটা ক্যালকুলেটরে তুইলা চাপ দিব, ক্যালকুলেটরে যতক্ষণ তুইলা চাপ দিব ততক্ষণ আমি সংখ্যা গুনবো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 5 ঘর আছে, তাহলে 0.6032 গুণন 10⁻5। তার মানে এটা ক্যালকুলেটরে করা যতটা ইজি, তার থেকে মুখে করা আরো ইজি। ক্যালকুলেটরে তোমার এতগুলা সংখ্যা তুলতে হবে, একটু টাইম লাগবে। কিন্তু তুমি যদি এটাকে যদি সংখ্যা গুনো 1, 2, 3, 4, 5 ঘর, সো দেখতে হবে কোথায় 10⁻⁻5 আছে, তো ওইটাই অ্যান্সার হবে। তাহলে দেখো ক্যালকুলেটরে সহজ হইলো নাকি মুখে করা সহজ হইলো? এটা অ্যান্সার অনেকেই বলতেছো বি, এটার অ্যান্সার অনেকেই বলতেছো খ নাম্বার, এটার অ্যান্সার অনেকেই বলতেছো খ নাম্বার, তাই তো? হ্যাঁ, 3-এর খ নাম্বার বলতেছো অনেকেই। হ্যাঁ, তোমরা এটা যারা বলছো তারাও রাইট। কিভাবে রাইট? কারণ আমি বলছিলাম কি, 0 হলো আমাদের সহায়ক সংখ্যা, আর 1 থেকে 9 পর্যন্ত হলো আমাদের সার্থক সংখ্যা। সার্থক সংখ্যা, তার মানে একটা সার্থক সংখ্যা থাকবে। এটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, কিন্তু 10 হতে পারবে না। 10 হতে পারবে না, তার মানে 10-এর থেকে ছোট হবে। 10-এর থেকে ছোট হবে, কিন্তু 1-এর থেকে সমান অথবা ছোট হতে পারে। তাহলে এটার অ্যান্সার গেল, এটার অ্যান্সার গেল, এটার অ্যান্সার গেছে 3/2। তারপরে এটার অ্যান্সার গেল, এটার অ্যান্সার হলো এটা। এখন দেখো একটা ভগ্নাংশ দেওয়া আছে, 2 পয়েন্ট ভগ্নাংশ দেওয়া আছে। এখন একটা ভগ্নাংশ দেওয়া আছে 2.52 গুণন 10⁻4 এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? এখন সাধারণ ভগ্নাংশ দেখো, আমি এখন পাওয়ারটাকে মানে মাইনাস পাওয়ারটাকে এইদিকে আনবো। তাহলে দেখো এই যে দশমিকটাকে তুমি এখানে কয়েকটা শূন্য দিয়ে নাও, কয়েকটা শূন্য দিয়ে নাও, কয়েকটা শূন্য দিয়ে নাও। শূন্য দিলে তো মানের কোনো পরিবর্তন হলো না। এখন কয় ঘর আমি এদিকে আসবো? কয় ঘর এদিকে আসবো? 4 ঘর। কয় ঘর এদিকে আসবো? 4 ঘর। তাহলে দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে এই যে এটা হবে অ্যান্সার। তাহলে এটা হবে অ্যান্সার 0.002 5। তাহলে অ্যান্সার আসছে কত? 0.00025 এটা হবে অ্যান্সার। দেখো তোমরা এগুলা ক্যালকুলেটরের থেকে মুখে তাড়াতাড়ি করতে পারবা। তোমরা এটার অ্যান্সার ক্যালকুলেটরের থেকে মুখে তাড়াতাড়ি হইতাছে কি? ক্যালকুলেটরের থেকে কি মুখে তাড়াতাড়ি হইতাছে? তোমাদের কাছ থেকে অ্যান্সারটা জানতে চাই, ক্যালকুলেটরের থেকে কি মুখে তাড়াতাড়ি অ্যান্সারগুলো আসতেছে আমাদের? আমরা যদি ক্যালকুলেটরে বের করতে চাই তো এটাকে 2 গুণন 5 গুণন 10⁻4 লিখতে হবে, তারপরে ক্যালকুলেটরে চাপ দিতে হবে। কারো যদি এমএস মানে 100 এমএস এর ক্যালকুলেটর থাকে, ওইটাকে মুড চেঞ্জ করতে হবে। মুড চেঞ্জ বলতে সাধারণ মুডে নিতে হবে।
আবার সায়েন্টিফিক মোডে নিতে হবে। যখন তুমি এইখান থেকে যাবা তখন সায়েন্টিফিক মোডে নিতে হবে। যখন তুমি এইখান মানে আবার এরকম ভগ্নাংশ থেকে যখন মানে এই এরকম আসবা, সাধারণ ভগ্নাংশ আসবা, তখন তোমাকে সাধারণ মুঠে নিয়ে নিতে হবে, মুডে নিতে হবে। কিন্তু তুমি যদি এরকম ভাবে লেখো তাহলে তোমার কোনো ক্যালকুলেটর লাগবে না, জাস্ট তুমি সংখ্যা গুনবা। কয়টা আছে? 1 2 3 4, এই যে 5 গড়াচ্ছি, তার মানে পাওয়ার 5 হবে, -5 হবে। তারপরে কি করলাম, এটা ছিল কত? 0, এই যে 2 2 5 2 2.5, তার মানে এখানে আছে কত? 4। তার মানে এই একটার জন্য একটা শূন্য, একটার জন্য একটা দশমিক এদিকে আসবে, আরো 3টা শূন্য নিতে হবে। এই যে আরো 3টা শূন্য নিছি, আরো 3টা শূন্য নিছি। এটা তুমি যখন বারবার নিজে নিজে করবা, হ্যাঁ ক্যালকুলেটরে টাইম লাগবে, ক্যালকুলেটরে একটু টাইম লাগবে, কারণ ক্যালকুলেটরে তোমার এতগুলো সংখ্যা তো তুলতে হবে, ক্যালকুলেটরে তো এতগুলো সংখ্যা তুলতে হবে। আর এখানে তো তোমার কোনো সংখ্যা তুলতে হইতেছে না, জাস্ট তুমি সংখ্যা গুনতেছো। ক্যালকুলেটরে তুমি সংখ্যা তুলবা যখন, তখন তুমি তোমার গুইনা গুইনা তুলতে হবে, গুইনা গুইনা ক্যালকুলেটরের সংখ্যাগুলো তুলো লাগবো। আর তুমি যখন এটা মুখে মুখে করবা তখন কিন্তু সংখ্যা গুনাতেই তোমার হয়ে গেছে, ক্যালকুলেটর লাগতেছে না। এখন দেখো, এখন আমরা এই টাইপ গুলো, এখন এইখান থেকে আমাদের এখান থেকে আমাদের আরেকটা জিনিস আসে, পূর্ণক। এখান থেকে আমাদের একটা জিনিস আসে পূর্ণক, একটা জিনিস কি? পূর্ণক আসে, লগের পূর্ণক। এখানে আমাদের বলে পূর্ণক কত, তারপরে বলে, এখন আসে আমাদের পূর্ণক। পূর্ণক কি দেখো, এখান থেকে আমাদের পূর্ণকের ম্যাথগুলা কয় এদিকে বলে, এখানে লগের সাধারণ লগের পূর্ণক কত। তাহলে দেখো, সাধারণ লগের পূর্ণক, এই যে পাওয়ারটা পাইছো, এই যে পাওয়ারটা পাইছো, এটাই তোমার সাধারণ লগের পূর্ণক, এটাই তোমার সাধারণ লগের পূর্ণক। কিন্তু তুমি কখনো -5 ইউজ করতে পারবা না, তুমি কখনো -5 ইউজ করতে পারবা না। যদি কখনো -5 আসে, 5 ভার, 5 বার চিহ্ন প্রয়োজন করব, মানে একটা বার চিহ্ন দিয়ে দিবা। যদি কখনো -5 আসে, তুমি -5 কে পূর্ণকের মধ্যে অ্যান্সার দিতে পারবা না, তোমার অ্যান্সারটা হবে 5 বার। অ্যান্সারটা হবে কত? 5 ভার। কখনোই কিন্তু শুধু 5 দেওয়া যাবে না। তাহলে ধরো আমি যদি একটা সংখ্যা লিখি তোমাদের, ধরো এরকম দিলাম 0.0325, এর লগের পূর্ণক কত? এর লগের পূর্ণক কত বলো তো দেখি, এটার পূর্ণক কত হবে? এটার পূর্ণক কত হবে বলো? এটার পূর্ণক কত হবে? পূর্ণক কত হবে? -1। ধরো একটা অ্যান্সার আছে -1, একটা অ্যান্সার আছে 1 ভার, আর একটা অ্যান্সার আছে ঘ নম্বরে আছে ধরো 2 -2, বড় ঘ নম্বরে আছে ধরো -2 ভার। কোনটা হবে অ্যান্সার? এটার অ্যান্সার কত হবে? শুধু 2 বলা যাবে না, না প্লাস আসলে ওই চিহ্নটা দেওয়ার প্রয়োজন নেই, প্লাস আসলে শুধু প্লাস দিয়ে দিবা, প্লাস আসলে প্লাস দিয়ে দিবা, প্লাস আসলে চিহ্ন প্রয়োজন নেই, প্লাস আসলে চিহ্ন প্রয়োজন নেই। যেমন আমি যদি এই সংখ্যাটা লিখতাম 3251, আমি যদি এটা লিখি, তাহলে এই সংখ্যাটাকে আমার সার্থক সংখ্যা কোনটা? সার্থক সংখ্যা 3। তাহলে 3 যখন নিব তখন 3টা সংখ্যার উপরে দিছি, তার মানে 3.251 গুণন 10⁻3, তখন তো শুধু 3 হবে, হলো আমাদের পূর্ণক সংখ্যা, শুধু 3 হবে আমাদের পূর্ণক সংখ্যা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? এই ক্লিয়ার হয়েছে? এই কথা, আমার কথা ক্লিয়ার হয়েছে? এটা এইগুলা দেখো অনেক ম্যাথ আছে, এখানে তুমি যদি বই দেখো দেখবো অনেক ম্যাথ আছে। এই 112 থেকে এই পূর্ণক আর লগের অংশক এগুলা নিয়ে ম্যাথ আছে 126 পর্যন্ত, তার মানে 14-15টা ম্যাথ আছে। আমি কিন্তু 14-15টা ম্যাথ করাবো না। এখন দেখো, এই যে অংশক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ক্যালকুলেটর লাগবে। আমাদের যদি বলে যে এটার লগের অংশক কত, আমাদের বললো এই লগের অংশক কত, কি বলছে? অংশক, পূর্ণক না বললে বললো অংশক কত। 1900, তাহলে অংশক কত? অংশক যদি চাই তাহলে কিভাবে বের করব? দেখো, অংশক চাইলে আমাদের ক্যালকুলেটর লাগবে, অংশক যখন চাবে তখন আমাদের ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটরটা কিভাবে লাগতেছে দেখো, যখন আমাদের অংশক নির্ণয় করতে বলবে, ভালো মতো দেখাতে পারতাছি না এখন, একটু এতক্ষণ আটকে ছিল। এটা হলো নিউটন গাইড, নিউটন। দেখো, যদি আমাদের অংশক চাইলে এই যে পূর্ণক অংশ যে আছে না, পূর্ণক অংশ বাদ দিলে এখানে আসতেছে কত? 3.25, এই যে এটুকু 3.25 পেতেছো না? তুমি
এটাকে ডাইরেক্ট লগ 3.25 দিয়ে দেখবা যে অ্যান্সারটা আসবে এটাই তোমার হলো এটার মান। এটা আসতেছে আমাদের হলো 0.513 তার মানে এই লগের অংশক কত 0.513 এই লগের অংশক কত 0.513 তাহলে দেখো এইটার অংশক কত হবে বলো আমি আরেকটা ম্যাথ দিতেছি তোমাদের অংশক বলবা ক্যালকুলেটর আমি আগেই বলছিলাম তোমরা সবাই ক্যালকুলেটর নিয়ে বসবা ম্যাথ করতে 0.00234 এর লগের অংশক কত এটা বলো আবার একটু বুঝাই দিতেছি দাঁড়াও এটার অংশক কত একটু বলো এটার অংশকটা একটু বলো যারা বুঝতে পারছো একটু বলো আমি আবার বুঝাই দিব সমস্যা নেই নো 2.34 হলো না এটা তো 3 বার এটা হলো পূর্ণক এখানে কথা দুইটার মাঝে বোঝার চেষ্টা করো একটা হলো পূর্ণক একটা হলো অংশক দুইটা কিন্তু দুই জিনিস একটা পূর্ণক একটা অংশক তুমি এই যে 3 বার যে বলছো সে পূর্ণক বের করছো আর এখানে -2.36 এরকম আসছে না এরকম তো আসার কথা না দেখো আমি তাহলে এটার অ্যান্সারটা বের করি দেখি কত আসে তাহলে এটার আমার আসতেছে কত এটা যখন আমি করতেছি তখন 2.34 গুণন 10⁻³ আসতেছে তার মানে এটার পূর্ণক আসতেছে হলো 3 বার এটা আসতেছে পূর্ণক আসতেছে 3 বার পূর্ণক 3 বার অংশক আসবে কত অংশক এটাকে লিখবো লগ এইদিকে দেখো এইদিকে বোঝার চেষ্টা করো এই যে ফোনের ভিতরে ক্যালকুলেটরে এই লগ তারপর আছে কত 2.34 আসতেছে কত 3.96 এখানে দেখো আমার এখানে একটা ইনভার্স আছে তার মানে এখানে আসতেছে 0.369 এটা আসতেছে অ্যান্সার তোমাদের কারোরই অ্যান্সার হয় নাই অ্যান্সার আসবে 0.369 এটার অংশক আসবে 0.369 বুঝতে পারো নাই তোমাদেরকে এটা বুঝতে অসুবিধা হইতেছে আবার দেখাইতে হবে আবার দেখাইতেছি দাঁড়াও যে ভগ্নাংশটাই দেওয়া থাকবে তুমি ওই ভগ্নাংশটার পূর্ণক অংশ এবং একটা সার্থক অঙ্ক নিয়ে পূর্ণক অংশটা বের করে ফেলবা বের করার পরে এই যে মানটুকু পাইতেছো লগ এই মানটুকু লিখবা লগ দিয়া এই মানটুকু লিখবা যেমন এইটার ক্ষেত্রে এই উপরে যেটা আমি লিখছিলাম 0.00325 এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসতেছে কত 325 গুণন 10⁻²। আমার এই 10⁻² আর প্রয়োজন নেই এখন জাস্ট আমি বুঝতেছি একটা পূর্ণক অংশ নিতেছি মানে একটা সার্থক সংখ্যা নিতেছি দেখো একটা সার্থক সংখ্যা নিতেছি সার্থক সংখ্যা কত 3 একটা সার্থক সংখ্যা নেওয়ার পরে যে সংখ্যাগুলো ছিল রাখলাম ওই সংখ্যাগুলা রাখার পরে আমি ক্যালকুলেটরটা বের করে দেখো এই এখানে দেখো লগ আছে এই যে লগ চিহ্ন লগের ভিতরে চাপ দিব তারপরে ওই সংখ্যাটার কত আসতেছে কত 3.25 চাপ দিলাম ইকুয়াল আসতেছে দেখো 5.12 ওইখানে ইনভার্স আছে আবার 10 ইনভার্স আছে তার মানে এটাকে আমাকে সায়েন্টিফিক মোডে চলে আসছে আমি এটাকে দেখো শিফট তারপরে মুড তারপরে এই যে জেনারেল আছে না এই যে নরমাল আছে না আমি এটাকে নরমাল করে নিব 8 দিয়ে আমি এটা নরমাল করে নিলাম এখন আমি যদি চাপ দিই দেখো আসবো কত লগ 3.25
এখন আমাদের দেখো এই যে এখন আসতেছে কত, এই দেখো এখন আসতেছে কত, এখন আসতেছে কত দেখতে পারছো? এটাকে আমি বলছি এই কারণে বলছি তোমাদের এই যে তোমরা এই ম্যাথগুলো যখন করবা তখনও তোমাদের এই ক্যালকুলেটরে মুড চেঞ্জ করা এইসব ঝামেলা নিয়ে অনেক সমস্যা হবে। এখন এখন দেখতে পারছো? এখন হয়েছে তোমাদের? এখন ঠিক আছে? এখন যদি ঠিক থাকে তাহলে আমি আরেকটা অংশক নির্ণয় করতে দিই, তাহলে তোমরা আরেকটা অংশক নির্ণয় করবা। এটা পূর্ণক তো ইজিলি পারলাও, পূর্ণকটা ইজিলি পারলাও, কিন্তু অংশকের মধ্যে একটু সমস্যা হইতেছে। সমস্যা হওয়া যাবে না, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখো তাহলে আমি আরেকটা অংশক নির্ণয় করতে দেই। 0.00125। হ্যাঁ, এটার অংশক নির্ণয় করো। অংশক কত হবে? অংশক কত? এটা কিন্তু বইয়ের ভিতরে নাই, বইয়ের গুণে ওইরকম ভাবে খুঁজে খুঁজে দেওয়া যায় না। বইয়ের ভিতরে অংশক নির্ণয় খুব কম আছে। এটার অংশক কত হবে বলো, আমি অংশকটা বের করে রাখি। আমি অংশক বের করার জন্য অত ক্যালকুলেশন করব না, জাস্ট লক। করো, তোমরা করো, এটা দেখি তোমাদের অংশক কত আসে। হয় নাই, যারা 2 বলছো তাদেরটা হয় নাই। 0.096। হ্যাঁ, এটা হবে 0.096, 0.096। তো আমাদের অংশক নির্ণয় গেল, পূর্ণক নির্ণয় গেল, তারপরে আদর্শ সংখ্যা নির্ণয় গেল, তারপরে লগ লগারিদমের যত ম্যাথ ছিল সব কমপ্লিট হলো। সবকিছু কমপ্লিট হয়েছে আমাদের। এই যে 4 এবং 4র্থ অধ্যায় ক্লিয়ার হয়েছে সবার? 4র্থ অধ্যায় ক্লিয়ার? 4র্থ অধ্যায় সবার ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? 4র্থ অধ্যায় ক্লিয়ার। আমি পঞ্চম অধ্যায়ে যাব এখন। 4র্থ অধ্যায় ক্লিয়ার হয়েছে, আমি পঞ্চম অধ্যায়ে যাব। 4র্থ অধ্যায় ক্লিয়ার? 4র্থ অধ্যায় ক্লিয়ার হয়েছে সবার? তাড়াতাড়ি বলো। কিছু ম্যাথ বাদ পড়তে পারে, এই কারণে আমি বলছি তোমরা প্র্যাকটিস করে যেগুলো বাদ পড়ছে ওইগুলো আমাকে দিবা, আমি ওইগুলো সমাধান করাবো। ক্লিয়ার? 4র্থ অধ্যায় ক্লিয়ার। আমি এখন পঞ্চম অধ্যায়ে যাব। পঞ্চম অধ্যায় আমাদের এক চলক বিশিষ্ট সমীকরণ। পঞ্চম অধ্যায় কি আমাদের? এক চলক বিশিষ্ট সমীকরণ। এক চলক মানে কি? এক চলক মানে কি? এক চলক না এক ঘাত বিশিষ্ট? দেখি, দাঁড়াও অধ্যায়টা দেখি। এক চলক বিশিষ্ট। এক চলক বিশিষ্ট মানে কি? একটা সমীকরণের ভিতরে একটা চলক থাকবে। এবং দেখো আমি যদি এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কথাটা দেখো, আমি এটা আমাদের এক চলক বিশিষ্ট। এটা কিন্তু এক ঘাত বিশিষ্ট চলক না, এটা দ্বিঘাত বিশিষ্ট চলক, কিন্তু এক চলক বিশিষ্ট দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। চলক বলতে একটা চলক আছে এখানে, এ এক্স শুধু চলক, আর এ আর বি, এই যে এ বি সি, এ হলো আমাদের সহগ, বি হলো সহগ, সি হলো ধ্রুবপদ। সি হলো ধ্রুবপদ। এখানে সি হলো ধ্রুবপদ, বি হলো সহগ, এই এ হলো সহগ, আর এক্স হলো আমাদের চলক। এক্স হলো কি আমাদের চলক। এখন একটু ক্লিয়ার, এখন একটু পরবর্তী ক্লাস, আজকে হলো শনিবার, সোমবার পরবর্তী ক্লাস হবে সোমবারে। এইদিকে দেখো, এটা আমাদের সহগ, এটা আমাদের সহগ, এটা আমাদের ধ্রুবপদ, এটা আমাদের চলক। আমাদের এখন চলক চিনতে হবে। এখন যদি আমি বলি এই সমীকরণ ইকুয়াল, এই সমীকরণ ইকুয়াল, ধরো আমি আরেকটা সমীকরণ লিখলাম, সেটা লিখলাম a1 এক্স স্কোয়ার প্লাস সি, a1 এক্স স্কোয়ার সি। আমাদের বলল এই চলক অনুযায়ী বি এর মান কত। দেখো এই সমীকরণ অনুযায়ী বি এর মান কত, আমাদের বলল এই সমীকরণ অনুযায়ী বি এর মান কত, আমাদের বলছে এই সমীকরণ অনুযায়ী বি এর মান কত। তাহলে দেখো এই চলক ইকুয়াল টু এক্স স্কোয়ারের সহগ ইকুয়াল টু এক্স স্কোয়ারের সহগ, তার মানে এ ইকুয়াল টু a1। এখানে দেখো এক্স ছিল না, এক্স চলকটা অনুপস্থিত। এক্স চলক অনুপস্থিত বলতে এখানে সহগ অনুপস্থিত, সহগ শূন্য।
আমি এটাকে যদি এরকম ভাবে লিখতাম a1x² প্লাস 0x মানে 0, বির মান 0, x প্লাস সি, তাহলে আমি কি লিখতে পারতাম, এই যে 0, এই 0টা বির মান, তাহলে আমি লিখতে পারি b ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0। আর এখানে সি, আমি এখানে c1 দিলাম, তো c ইকুয়াল টু c1, c ইকুয়াল টু c1। c ইকুয়াল টু c1, বুঝতে পারছো? এটুকু এটুকু বুঝতে পারছো? আমাদের এখানে এই জিনিসগুলো লাগবে। এই জিনিসগুলো লাগবে বলতে, এখন আমরা যখন এমসিকিউ সমাধান করব তখন আমাদের এখান থেকে কিছু জিনিস লাগবে, যে এই সমীকরণের ধ্রুবপদ কোনটা, সমীকরণের ধ্রুবপদ কোনটা এটা আমাদের নির্ণয় করতে হবে। তারপরে বলবে সমীকরণে, এই সমীকরণ এবং এই সমীকরণের মধ্যে ওই বি এর মান কত, এটা নির্ণয় করতে হবে। দুইটা সমীকরণ দিয়ে দিবে। বুঝলাম না? বুঝলা না? দেখো, এটা একটা একঘাত বিশিষ্ট সমীকরণ, এটাও আমাদের একঘাত বিশিষ্ট সমীকরণ। এই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ, দ্বিঘাতের সহগ, আর এই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ, মানে এই একটা বীজগাণিতিক রাশি, একটা বীজগাণিতিক রাশি, এই রাশিটার বা এটা সমীকরণ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের টুকু সমান হবে। দ্বিঘাতের সহগের সাথে দ্বিঘাতের সহগ মিলবে, একঘাতের সহগের সাথে একঘাতের সহগ মিলবে, ধ্রুবপদের সাথে ধ্রুবপদ মিলবে, ধ্রুবপদের সাথে ধ্রুবপদ মিলবে। আবার বুঝাইতেছি, সমস্যা নাই। আবার বুঝাইতেছি, সমস্যা নাই। দেখো, আমি এটাকে অন্যভাবে একটু বুঝাই, অন্য সংখ্যা দিয়ে বুঝাই। এটা আমি একটা সংখ্যা দিয়ে বুঝাই। তোমাদের বইয়ের ভিতরে একটা ম্যাথ আছে মেবি, আমি দেখছিলাম, ওই ম্যাথটা নিয়ে নিই। ম্যাথটা নিয়ে নিলে তোমাদের জন্য একটু সহজ হওয়ার কথা। ধরো এই যে এখানে আছে 3x² মাইনাস 1 ইকুয়াল টু 0 একটা সমীকরণ, এবং এখানে আরেকটা সমীকরণ আছে ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। দুইটা সমীকরণ আছে, দুইটা সমীকরণ আছে। আমাদের বলছে এই দুইটা সমীকরণ থেকে আমাদের বলছে যে এখানে বি এর মান কত, বি এর মান কত, তার মানে এই যে বি এর মানটা বের করতে বলছে, বি এর মান বের করতে বলছে। তাহলে আমি এখান থেকে আমি এরকম ভাবে বলতে পারি, এই যে দ্বিঘাতের সহগ, দ্বিঘাতের সহগ কত, এ, তাহলে আমাদের যদি বলতো দ্বিঘাতের সহগ আর দ্বিঘাতের সহগ সমান হবে, তার মানে এক্স স্কোয়ারের সহগ আর এক্স স্কোয়ারের সহগ সমান হবে। এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ার সহগ কত, এটার এ, এটার 3, তার মানে এক্স স্কোয়ারের সহগ হবে এ ইকুয়াল টু 3। আমরা যদি এর মান বের করতে বললো, বের করে ফেললাম। কিন্তু এখানে দেখো এক্স এর সহগ অনুপস্থিত। যদি কোনোটার মধ্যে এক্স এর সহগ অনুপস্থিত থাকে, মানে যেটা সহগে অনুপস্থিত থাকবে, তার মানে ওটা আমাদের বুঝতে হবে যে ওইটা আমাদের কি আছে, ওইটা আমাদের শূন্য মান আছে। কিভাবে শূন্য মান আছে? দেখো, আমি এটাকে যদি এরকম ভাবে লিখতাম, 3x² মাইনাস বা প্লাস, প্লাসই দিলাম, 0 গুণন এক্স, এক্স এর সাথে তো মূলত বি গুণ আকারে, এক্স এর সাথে তো এখানে মূলত বি গুণ আকারে, তার মানে 0 গুণন এক্স যদি করি তাহলে 0 চলে আসবে, তার মানে এখানে যে মান নাই, মান এটা অনুপস্থিতি বুঝাইলো, -1, -1। তাহলে এখন দেখো, এই যে এক্স এর সহগ শুধু এক্স, এই যে এক্স এর সহগ 0, তাহলে বি ইকুয়াল টু কি, এক্স এর সহগ আর এক্স এর সহগ সমান হবে, তার মানে বি ইকুয়াল টু আসতেছে 0, বি ইকুয়াল টু আসতেছে 0। বুঝতে পারছো? এখন এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো? সবাই ক্লিয়ার হয়েছে? এখন তোমরা একটু গ্রুপে আবার, এই যে গ্রুপে আছো সব গ্রুপ থেকে আবার ওদের একটু বলো ক্লাসে আসতে, 2 মিনিট টাইম, ওদের একটু বলো যে তাড়াতাড়ি ক্লাসে আসতে। 2 মিনিট টাইম দিলাম, তো একটু গ্রুপে ওদের বলো যে তাড়াতাড়ি আবার ক্লাসে আসতে। এই মোটামুটি হওয়া যাবে না, একদম ক্লিয়ার হইতে হবে। এরকম বলা যাবে না যে ভাই মোটামুটি, মোটামুটি কোনো শব্দ নাই। মোটামুটি কোনো শব্দ নাই, ক্লিয়ার হইতে হবে। একটু গ্রুপে বলো ওদের ক্লাসে আসতে। ওই এই গ্রুপে তো আমাদের লিঙ্কই দেওয়া হয় নাই এখনো, ক্লাস শেষ, এখন আমাদের একটা গ্রুপে লিঙ্কই দেওয়া হয় নাই।
সবাই একটু আবার গ্রুপে বলো, সবাই একটু তোমাদের যে যে গ্রুপে আছো ওই গ্রুপ থেকে বলে দাও ক্লাসে আসার জন্য। সবাই একটু সবার গ্রুপ থেকে বলে দাও ক্লাসে আসার জন্য। হ্যাঁ, আবার বলে আসো। তাহলে আমাদের এখান থেকে এইটুকু ক্লিয়ার হইলো যে যদি দুটা সমীকরণ থাকে, এখন আমরা ধ্রুবপদ তো চিনতে পারছি, তাই ঠিক আছে না? এখন আমাদের ধ্রুবপদ তো চিনতে পারছি। এই তোমার ক্লাস থাকে তুমি ক্লাস করবা, সমস্যা নাই তো, আমি তো কাউকে বলি নাই যে ক্লাস থাকলে ক্লাস বাদ দিতে হবে। তোমার ক্লাস থাকে তুমি ক্লাস করবা, তোমার যার যার ক্লাস থাকে সে ক্লাস করবা। আমি কাউকে বলি নাই যে আমার এখানে ক্লাস করতে হবে বাধ্যতামূলক, এরকম তো না। যার যেখানে ক্লাসের প্রয়োজন পড়বে, যার যে ক্লাস প্রয়োজন পড়বে সে ওইখানে ক্লাস করবা, ঠিক আছে? এই কথাটা নিয়ে কোনো মানে এখানে এইগুলা নিয়ে কোনো কথা কোনো সময় বলবা না যে ভাই আমার ক্লাস আছে, তোমার ক্লাস আছে তুমি ওই টাইমে ক্লাস করবা। তোমার যে মানে যে ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ হবে তুমি ওই জায়গায় ওই ক্লাসটা ওই জায়গায় করবা। সো তুমি এইখানে মানে ক্লাস আছে আমার ওখানে ক্লাস আছে এগুলা বইলে আসলেই মানে এগুলা বলার কোনো সার্থকতা নেই এখানে। এখন এখানে ক্লাস হইতেছে অনলাইনে, তুমি খুঁজে দেখো এই টাইমে আরো মিনিমাম 10টা বা 20টা প্ল্যাটফর্মে ক্লাস হইতেছে, আরো বেশি হতে পারে, আমি হয়তো জানি না। আমাদের এখানে ক্লাস হইতেছে এরকম আরো 10, 20, 30 বা 40টা জায়গায় ক্লাস হইতেছে অনলাইনে আরো 10, 20, 40টা জায়গায় ক্লাস হইতেছে, আমরা হয়তো জানি না। কারণ ওই ক্লাস তো অনেকে করতেছে, অনেকে এগুলা করতেছে, এরকমই। সবাই এক জায়গায় ক্লাস করবে না, আর সবাই সব জায়গায় ক্লাস করবে না, এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা যে এই টাইমে অনেক জায়গায় ক্লাস হইতেছে, এরকম না যে শুধু আমি ক্লাস নিতেছি অনলাইনে। এই টাইমে আরো 10, 15, 20টা জায়গায় ক্লাস হইতেছে, আরো বেশি হতে পারে। কারণ অনলাইনে এখন মানে যে সুযোগ পায় সেই পড়াক, সমস্যা কি? এখন উপায় তো আমার এখান থেকে উপায় কোনো কিছু নাই, কারণ আমি ক্লাস টাইম আর চেঞ্জ করতে পারবো না। ক্লাস টাইম ম্যাথের জন্য 9টা, ফিজিক্স কেমিস্ট্রির জন্য 7টা। ফিজিক্স কেমিস্ট্রির ক্লাস হলো পদার্থ রসায়ন, এই টাইম। গণিত এই টাইম, গণিত আমাদের পেইড ব্যাচের ক্লাস ওই টাইমে, আমাদের এই এমসিকিউ ক্লাস ওই টাইমে। গণিত এটা বেসিক থেকে ক্লাস, আর একটা হলো এমসিকিউ ক্লাস। সো 3টা ক্লাস মানে এইরকমই থাকবে আমাদের ক্লাস টাইম আর কোনো পরিবর্তনের সময় নাই। এদিকে দেখো ক্লাস টাইম পরিবর্তনের আর সুযোগ নাই এরকম। দেখো এখন আমাদের শক্ত ধ্রুবপদ তো চিনতে পারছি, দাঁড়াও এখন ক্লাসের দিকে মনোযোগ দাও সবাই, এখন ক্লাসের দিকে মনোযোগ দাও। ধ্রুবপদ তো চিনতে পারছি, যদি আমি বলি এরকম ভাবে 3x² প্লাস 5x প্লাস 3, এখানে বলো তো ধ্রুবপদ কত? 2। এখানে ধ্রুবপদ কোনটা? বলো। এখানে ধ্রুবপদ কোনটা বলো, এখানে ধ্রুবপদ কোনটা? 3x², 5x প্লাস 2, এখানে ধ্রুবপদ কোনটা? 2। এখানে ধ্রুবপদ 2। এদিকে দেখো, তাহলে এটা যদি ধ্রুবপদ 2 হয় তাহলে আমি আরেকটা দিয়ে দেখি, x² প্লাস 3x প্লাস a মাইনাস 3, a মাইনাস 5, এখানে ধ্রুবপদ কোনটা? এটা এমসিকিউ আসে, কিন্তু আমি এরকম না যে কোনো আসে না আমি এগুলো পড়াইতেছি, এরকম না। যা আসে পরীক্ষার মধ্যে আমি এগুলাই পড়াবো। এইখানে ধ্রুবপদ কোনটা বলো, এখানে ধ্রুবপদ কোনটা? এখানে ধ্রুবপদ কোনটা? -5 a -5, অনেকে বলতেছে a -5, অনেকে বলতেছে শুধু 5। দেখি আর একটু কিছু অ্যান্সার আইসা নয়, আরো কিছু অ্যান্সার আসুক তারপরে আমি অ্যান্সারটা রিপ্লাই দেই। এখানে ধ্রুবপদ কত? দেখো তোমরা যারা এদিকে এখন একটু এদিকে মনোযোগ দাও, অ্যান্সার যেগুলো দিছো
তোমরা যারা শুধু 5 অ্যান্সার দিতেছো বা -5 অ্যান্সার দিতেছো, +-5 যে কোনো একটা, এইগুলা যে অ্যান্সার দিতেছো তাদের অ্যান্সারটা ভুল, তাদের অ্যান্সারটা ভুল। দেখো এটা হলো দ্বিঘাত চলক, এটা হলো একঘাত চলক, এবং কি এই দুইটাই হলো চলক। চলক যুক্ত ব্যতীত যে রাশিটা থাকবে সেটাই ধ্রুবপদ, এই সম্পূর্ণ ধ্রুবপদ। চলক ব্যতীত যে রাশিটা থাকবে সেটাই আমাদের ধ্রুবপদ। এখানে চলক ব্যতীত রাশি হলো a-5, সো a-5টা হলো ধ্রুবপদ। a-5 কি আমাদের চলক ব্যতীত রাশি, চলক ব্যতীত রাশি যেটা থাকবে সেটাই আমাদের ধ্রুবপদ। তার মানে a-5 কি আমাদের ধ্রুবপদ, a-5 আমাদের ধ্রুবপদ। বুঝতে পারলাম? a-3 না, a-5, a-5 আমাদের ধ্রুবপদ, a-5 আমাদের ধ্রুবপদ। এরপরে ভুল হবে আরো, এরপরে কি ভুল হবে আরো? আশা করি যে এটা পারবা, আশা করি এটা আর ভুল হবে না। a-5 আমাদের ধ্রুবপদ। এখন আমাদের এর পরবর্তীতে আমাদের এখান থেকে আমরা কিছু সমাধান করব, একঘাত বিশিষ্ট সমীকরণ সমাধান, একঘাত বিশিষ্ট সমীকরণ সমাধান করব। এখন সমীকরণ সমাধানের মধ্যে দেখো আমাদের এখানে বলছে y স্কয়ার ইকুয়াল y স্কয়ার ইন্টু y স্কয়ার ইকুয়াল টু 7√y। এর সমীকরণ দুটি সমাধান করো। সমাধান সেট কত? হ্যাঁ যাও, ঘুমাসতেছে ঘুমাও, যাও। এই সমীকরণের সমাধান সেট কত? তার মানে এই সমীকরণের y এর কয়টা মান পাওয়া যাবে? এই সমীকরণে y এর কয়টা মান পাওয়া যাবে? এই সমীকরণে y এর কয়টা মান পাওয়া যাবে এবং y এর মান কয়টা কি কি? এই সমীকরণ সেটটা আমাদের বের করতে বলছে। এই সমীকরণে y এর কয়টা মান পাওয়া যাবে এবং কি কি? আরেকটা ম্যাথ দিমো। হ্যাঁ, দুইটা মান পাওয়া যাবে। এখন এই দুইটা মান কি কি? দুইটা মান কি কি? এই দুই সমীকরণে দুইটা মান পাওয়া যাবে। এই সমীকরণে দুইটা মান পাওয়া যাবে, মানে এখানে যতগুলা পাওয়ার থাকবে ততগুলা মান পাওয়া যাবে y এর। এখন এই মান দুইটা কি কি? আমাদের বলছে সমীকরণ সেটের সমাধান, সমীকরণ সেট বের করতে বলছে। বলো হ্যাঁ, মান দুইটা কি কি হবে? হ্যাঁ, একটা দেখাই দিই তাহলে। দেখো এখানে আসতেছে y স্কয়ার মাইনাস √7 y ইকুয়াল টু 0। y কমন নাও, y কমন নিলে থাকতেছে কত? y মাইনাস √7 ইকুয়াল টু 0। তাহলে এখানে দুইটা মান, হয় এটার জন্য এইটুকু ইকুয়াল টু 0 হবে অথবা এটার জন্য 0 হবে। তাহলে আমি লিখতে পারি y ইকুয়াল টু 0 অথবা y মাইনাস √7 ইকুয়াল টু 0। তাহলে y ইকুয়াল টু আসতেছে √7। তাহলে y এর দুইটা মান পাইতেছি, একটা 0 আর একটা √7। y এর দুইটা মান পাইতেছি, একটা 0। এই তোমার মাথায় না ঢুকলি তুমি ক্লাসে যদি মনোযোগ দিতে পারো দাও। আচ্ছা, আমাদের তো এখানে মোটামুটি ক্লাস টাইম অনেক হয়ে গেছে। এই যে তোমরা যে এই কথাটা যে বললাও, এইসব আমার মাথায় ঢুকবে না। তুমি এইসব বলা মানে তুমি ক্লাসের মনোযোগ নষ্ট করতেছো। এখানে যে বললাও যে ভাই আমার মাথায় এগুলা ঢুকবে না, তার মানে তুমি ক্লাসের মনোযোগ নষ্ট করতেছো। তুমি তো নিজে মনোযোগ দিতেছো না, অন্যের ক্ষতি করতেছো। তোমাদের যদি কারো এরকম হয় যে তুমি আমার পড়া বুঝতে পারতেছো না, আমি কাউকে কিন্তু জোর করি না যে আমার ক্লাসটা তোমাকে করতে হবে, আমি কাউকে জোর করি না। কারণ একজন মানুষ সবার কাছে সবকিছু বুঝতে পারবে না। যারা আমার পড়াগুলো বুঝতে পারবো বা আমার পড়ানোটা যাদের ভালো লাগবে, পড়ানোর ধরন যাদের ভালো লাগবে, তারা এই ক্লাসগুলো বেশি মানে তারা করার চেষ্টা করবা। আর যারা এরকম কথা বলবা যে ভাইয়া আমার এগুলা মাথায় যাবে না, আমি এগুলা জীবনেও পারবো না, এগুলো আমি জীবনেও পড়বো না, বা আমি এই টাইমে আমি গেম খেলতেছিলাম কি জন্য ক্লাসে আসলাম, এসব কথা বলে তুমি, এসব বান্দাদের কাজই এরকম, ক্লাসে আসবে, কাউকে দেখবে, কয়েকটা রিকোয়েস্ট পাঠাবে, এইগুলাই কাজ, ঠিক আছে? সো এইসব বান্দারা তোমরা একটু দূরে থাকবা, এইসব বান্দারে দূরে থাকবা, ক্লাসের মনোযোগটা নষ্ট করবা না। তোমরা ক্লাসের মনোযোগটা নষ্ট করার চেষ্টা করবা না, কারণ 1 ঘন্টা টাইম যদি আমি মানে টোটালি মনোযোগ সহকারে তোমাদের পড়াইতে পারি,
অনেক পর আগানো যাবে, কিন্তু এই যে মাঝখানে মাঝখানে তোমরা যদি ক্লাসের মনোযোগটা নষ্ট করো, সেই মনে করো যে মানে ঝামেলা সৃষ্টি করো তোমরা ক্লাসে, নিজে তো পড়বাই না, আইসা এরা মানে মেয়ের আইডি দেখো আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, হয়তো সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করে দিছো। এই ক্লাস শেষ হয় নাই, আর পড়া আছে, ক্লাস শেষ হয় নাই। তার মানে ও দেখো সবাইরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, মানে ওই ছেলেটা দেখো সবাইরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, মানে বুঝার চেষ্টা করো যে ক্লাস করার জন্য আসছে নাকি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য আসছে। সবাই আইডি ব্লক মারো, মানে এই করো, রিপোর্ট মারো সবাই মিলে, সবাই আইডিটাকে মানে রিপোর্ট মারে আসো, সবাই যেহেতু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। সবাই রিপোর্ট মারো, ঠিক আছে? এই আইডি গুলার রিপোর্ট মারলে যারা ক্লাসে থাকবা 50 জন 100 জন যারা থাকবা, সবাই মিলে রিপোর্ট মারবা, দেখবা যে ঠিক হয়ে গেছে। এই আইডি নামটা বলো, আইডি নামটা বলে দাও, সবাই রিপোর্ট মানে রিপোর্ট মাইরা দিবনি তাও হবে। এখানে আসছে ক্লাস করার জন্য, এখানে আসছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য, ক্লাস করা বাদ দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতেছে, আর বলে আমার মাথায় ঢুকবে না। আরে ভাই, তোর মাথায় ঢুকবে না, তোর তো পড়ার দরকার নাই তাহলে। হ্যাঁ বন্ধু, সবাই মেয়ে মানে কেউ মেয়ে মেয়ে পাঠাইতে পারছে, এটা তো আসলে ক্লাসে আসতে হবে কি জন্য? ওরা তো মানে মানে ফেসবুকে সারাদিন ঘুরলেই তো অনেকেই পাওয়া যায়, এখানে তো ক্লাসে এসে মেয়ে পড়াইতে হবে না, ঠিক আছে না? এখানে ক্লাসে এসে মেয়ে পড়ানোর কি হলো? ওদের ওদের বইলা দিও যে ভালো করে পড়াশোনা করো, ওদের বইলা দাও যে ভালো করে, বন্ধু একটু তুমি একটু উপদেশ দিও যে ওদের একটু বইলা দিও যে একটু ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা করে টাকা কামাও, সো তোমার মেয়েদের পিছে ঘুরতে হবে না, মেয়েরাই তোমার পিছে ঘুরবে, একটু বলে দিও ছেলেদের, ঠিক আছে? এখানে যারা ছেলেরা আছো তাদের একটু বলে দিও যে তোমরা কারো পিছে না ঘুরে নিজেরা টাকা কামাও, পরে মেয়েরাই তোমাদের পিছে ঘুরবে। 0 এর সমাধান সেট নিচের কোনটি? নিচের কোনটি? হ্যাঁ, নেক্সট ম্যাথে চলে গেছি, নেক্সট ম্যাথে চলে আসছি আমরা। ওদের একটু বলে দিও, এদিকে দেখো, আমাদের বলছে এটার সমাধান সেট কোনটা, এটার সমাধান সেট কোনটা একটু বলো তো দেখি তোমরা, এটার সমাধান সেট কোনটা একটু বলো। এরকম কিছু ছেলেরা আসবে, একটু ডিস্টার্ব করবে, ওদের জন্য টাইম নষ্ট হবে। আবার কিছু কিছু তো আছে মানে ফেক আইডি খুলে, মানে ফেক আইডি খুলে আসে, যে মানে ভয়েস আইডিতে রিকোয়েস্ট দিলে সাইড দিতে হবে, সাইড দিলাম। হ্যাঁ, সরে দাঁড়াইছি, ক্লাস এটার সমাধান সেট কত? সমাধান সেট বলো, সমাধান সেট কত কত হবে? আইডিটাকে আমিও ব্লক মাইরা রাখি, আইডিটা কই, আইডিটা তো পাইতেছি না, আইডিটাকে আমি একটু ব্লক মাইরা আসি, দাঁড়াও, পাইতেছি না আইডি, তোমরা ক্লাস শেষে মারবো না, সমস্যা নাই। সো স্যাড, সো স্যাড, সো স্যাড। সমাধান সেট বলছি আমি, সমাধান সেট বলছি, তোমরা যারা এই যে অ্যান্সারটা দিছো, তোমরা যারা এই অ্যান্সারটা দিছো, এদিকে তোমরা যারা 3 এবং 4 দিছো, 3 এবং 2 দিছো অ্যান্সার, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে নি আগে। তোমরা যারা 2 এবং 3 দিছো অ্যান্সার, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। আমি এর আগের ক্লাসেও এই ম্যাথের সমাধান দেখাইছি, এবং এই ম্যাথের সমাধান দেখায় তোমাদের বলছি যে 3 4 এ কিন্তু সমস্যা হবে, 2 3
এখানে দুইটা মান 2 3 5, একটা হলো 6 1, এই দুইটা মানে আমাদের সমস্যা হবে। দুইটা মানে সমস্যা হবে, এই সমস্যা থেকে আমাদের বের হতে হবে। এখানে আছে মাইনাস, সো আমাদের এটা আছে মাইনাস, মাইনাস আছে বিদায় এই 6টাকে মানে এখানের সংখ্যাটাকে আমাদের বিয়োগ করে 5 আনতে হবে। বিয়োগ করে 5 আনতে হবে, তার মানে একটা +6 নিতে হবে, একটা -1 নিতে হবে, তাহলেই একমাত্র 5 আসবে। তাহলে একটা যদি +6 নিতে হয়, তাহলে আমি এখানে নিতে পারতেছি x +6, আর একটা আসতেছে x -1। আমি যখন সমাধান সেট করব তখন x = আসবে -6, x = আসবে 1। তো আমার এটা সমাধান সেট হবে -6,1। এটা সমাধান সেট আসবে -6,1। সমাধান সেট আসবে -6,1। তোমাদের অনেকেরই ভুল হয়েছে, এই অঙ্কটা অনেকেরই ভুল হয়েছে। এটা সমাধান সেট আসবে কত? -6,1। এখন দেখো আমি ডিটেলসে একটু বুঝিয়ে দিই। ডিটেলসে যখন বুঝাবো তখন আমাদের এখানে x² + 5x - 6 = 0। তো x² + 6x - 1 x - 6 = 0। তো x কমন নিলে x + 6, এখান থেকে মাইনাস কমন নিলে x + 6 = 0। তো x + 6 কমন নিলে থাকতেছে আমাদের x - 1 = 0। তাহলে হয় x + 6 = 0 অথবা x - 1 = 0। তো x = -6, x = -1, x = 1। ঠিক আছে বন্ধু, তুমি ওদের একটু ওদের এই যে বাচ্চা বাচ্চা পোলাপানদের একটু বুঝাইতে হবে। ওদের তো আসলে মনে করে যে এইগুলাতেই মনে হয় জীবন, কিন্তু জীবনে আসলে বন্ধু অনেক কিছুই করার আছে। সো মানে এগুলাতে এখনো কিছুই না, মানে ওরা এখন এই টাইমে মানে পড়াশোনা বাদ দিয়ে কি করে, কিছুদিন পরে ওই যে সাইডে বসে থাকবে, ওই বিল্ডিং এর কাজ করবে, মানে রোদ্রের ভিতরে। মানে যখন আমি ঢাকায় ছিলাম বন্ধু, যখন 10 তলায় থাকতাম, তো দেখতাম যে ছেলেরা মানে 10 তলা 12 তলার উপরে কিভাবে হাইটা যায়। মানে ওদের দেখে আমি নিজেই ভয় পাইতাম, অনেক সময় কোনো সেফটি নাই, কোনো কিছু নাই, তো পড়ে যায়। আমাদের গ্রামে সেদিন একটা ছেলে মারা গেছে 9 তলা থেকে পড়ে। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতো মেবি, কিন্তু পড়াশোনা করছে কিনা জানি না, ইন্টার ফার্স্ট ইয়ারে হয়তো থাকতো। সেকেন্ড লাইনে -1 কি জন্য? আমাদের এই যে প্লাস এই +5x মিলাইতে হবে, +5x মিলাইতে হবে, যার কারণে 6x থেকে 1xটা বাদ দিছি। 1x না লিখলেও হবে, জাস্ট x লিখলেই হবে। সহগ এখানে উল্লেখ করার দরকার নেই, সহগ এখানে উল্লেখ করার দরকার নেই। তাহলে এই টাইপের ম্যাথগুলো আসলে তোমরা এইগুলো ইজিলি পারো না কি জন্য? তো আমি এই ম্যাথটাই তোমাদের আবার দিব, জাস্ট এইখানে একটু চিহ্ন পরিবর্তন করে দিব। এটার অ্যান্সার কত হবে? এটার সমাধান সেট কত হবে? নেক্সট এটার সমাধান সেট কত হবে? কারণ আমি এই ম্যাথটা বেশি দেখি কি জন্য জানো? এই ম্যাথটা সব থেকে জটিল, মানে এই ভগ্নাংশ বা কি উৎপাদকের জন্য বা এক্স এর মান নির্ণয়ের জন্য এই ম্যাথটা একটু জটিল টাইপের। মানে এই ম্যাথটা জটিল টাইপের বলতে এখানে দুইটা সংখ্যা দিয়ে অঙ্ক করা যায়, তো যার কারণে অনেকেই ভুল করে। এটা করো, এটা করো, এটার সমাধান সেট বের করো। আমি আরেকটা কোশ্চেন খুঁজে বের করি কোনটা দেওয়া যায়। একদম 10 টাকা না? তো 10 টাকা কি? 10 টাকার জিনিসটা কি বিক্রি করবে? একদম 10 টাকা। এনাইও তোমাকে কিন্তু বিজনেস, মানে বিজনেস করতে পারো, কিন্তু তুমি তুমি কিন্তু বিজনেস করতে পারো, চাইলে এই বিজনেসে মনোযোগ দিও, ঠিক আছে? হ্যাঁ হয়েছে, সবার অ্যান্সারটা হয়েছে 2 3। 2 3 হবে, 2 3 হবে, বুঝে গেছে। এখানে মাইনাস আছে, তো আমরা বিয়োগ করে মিলাবে, তো দুইটাই এক্স, একটা হবে x - 3, একটা হবে x - 5। তো x এর মান যখন বের করবো তখন আসবে x = 2, x = 3।
এখন এখান থেকে যে অঙ্কটা আরেকটা যে অঙ্কটা সবথেকে বেশি আসে, ধরো এই যে আরেকটা ম্যাথ আসে, এই টাইপের যে একটা ম্যাথ আসে, ম্যাথটা একটু দেখায় দিই তোমাদের। আরেকটা ম্যাথ দেখায় দেই, তারপরে হয়তো ক্লাস শেষ করে দেওয়ার সময় চলে আসছে। এদিকে রুট 2x - 7 + 1, 2x - 7 + 1 = 0 হলে এইটার সমাধান সেট কত হবে? এটার সমাধান সেট কত হবে? একটু অ্যান্সার করো। হ্যাঁ, মাইনাস হবে না, এটা তো ওইটার অ্যান্সার আসবে এরকম x - 5 x - 3, একটা মান আসবে আর একটা মান আসবে x - 2। তুমি যখন এটাকে x - 3 = লিখবা 0, আর একটা লিখবা x - 2 = 0, তো এখানে তুমি পাইতেছো x = 3 পাবা, x = 2 পাবা। সো এটার অ্যান্সার হবে 2 আর 3, মাইনাস হবে না। এইটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে বলো? এটার সমাধান সেট কত হবে? এইটার সমাধান সেট কত হবে? এটার সমাধান সেট কত হবে? কালকে আমাদের জ্যামিতি ক্লাস হবে, জ্যামিতি এমসিকিউ শুরু করবো আমরা 6, 7, 8, আমরা এক সিরিয়ালে পড়বো, এক সিরিয়ালে 17টা অধ্যায় শেষ করে দিব, এক সিরিয়ালে 17টা অধ্যায় শেষ করে দিব। তোমরা যারা 4 বলতেছো, তোমরা এখানে একটা বিষয় জানো না, ঠিক আছে? যারা 0 বলছো তাদের অ্যান্সারটা হয়েছে, যে 0 বলছো তার অ্যান্সারটা হয়েছে। আর যে 4 বলছো তোমাদের এখানে একটা বিষয় জানা অনুপস্থিত আছে, তোমরা একটা বিষয় জানো না এখানে, যে কোনো ঋণাত্মক সংখ্যার উপরে কোনো বর্গমূল হয় না, কোনো ঋণাত্মক সংখ্যার উপরে কোনো বর্গমূল হয় না। কালকে না, আমাদের পরবর্তী ক্লাস সোমবারে। দেখো এটা যদি তুমি এইভাবে লেখো তাহলে লিখতে পারতেছো 2x - 7 = -1। তারপরে তুমি যদি, তারপরে দেখো এখানে ঋণাত্মক সংখ্যা আসছে না, ঋণাত্মক সংখ্যা আসছে না, ঋণাত্মক সংখ্যার বর্গমূল, ঋণাত্মক সংখ্যা কি বর্গমূল ঋণাত্মক হতে পারে না, কোনো সংখ্যার কি বর্গমূল ঋণাত্মক হতে পারে না। এখানে কোনো সংখ্যার বর্গমূল ঋণাত্মক হতে পারে না, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো দেখো এই টাইপের আরো কিছু ম্যাথ আছে, যেমন এখানে আমি যদি লিখি 2x - 5 + 3 = 2। দেখো এটাকেও তুমি যদি সমাধান করো, এখানে আসতেছে কি 2x - 5 = 2 - 3 আসতেছে -1। তো এরকম যখন আসবে তখন এটা কি হতে পারে না, আমাদের ঋণাত্মক সংখ্যার বর্গমূল হতে পারে না। সো এটার অ্যান্সার আসবে 0। এটারও কোনো সেট থাকবে না, এটারও কোনো সমাধান সেট নেই, এটারও কি নেই, কোনো সমাধান সেট নেই। দেখো আরো কয়েকটা দেখাই তোমাদের। দেখো এখানে আরেকটা ম্যাথ দেখাই তোমাদের, সেটা হলো এরকম √4x - 3 + 5 = 2। এটাকে তুমি যখন এভাবে লিখবা 4x - 3 = 2 - 5 আসতেছে, দেখো -3 আসতেছে, ঠিক আছে? সো এটারও কোনো সমাধান সেট থাকবো না। এই অধ্যায়ের সাজেশন যা করাইছি এগুলাই সাজেশন। যা করাইছি এটাই সাজেশন। যা করাইতেছি এটাই সাজেশন। দেখো এইখানে তুমি যদি, এইখানে দেখো x এর মান তুমি যদি 1 বসাও, এখানে দেখো x এর মান তুমি যদি 1 বসাও তাহলে কত আসতেছে? -1 বসাইলে 2, তাহলে আসতেছে -9। এখানে তুমি x এর মান যাই বসাও না কেন, x এর মান তুমি যাই বসাও, দেখা যাচ্ছে কি এখানে তুমি 1 বসাও তারপর মাইনাস আসে। তোমার এখানে যদি এরকম আসে, তুমি কখনো এটার অ্যান্সার দিবা ফাঁকা সেট, এখানে কোনো অ্যান্সার আসবে না, ঠিক আছে? এখন দেখো এখানে আমাদের আর খুব বেশি অঙ্ক নেই, খুব বেশি অঙ্ক নেই, আমাদের মোটামুটি সব অঙ্কই সমাধান হয়ে গেছে। জাস্ট এখানে আমাদের আর কয়েকটা অঙ্ক আছে, সেটা হলো আমাদের কয়েকটা অঙ্ক আছে, কয়েকটা টাইপের অঙ্ক আছে। এটা আর আর মানে এখানে কোনো টাইপের অঙ্ক নাই, এখানে আমরা যেগুলা করছি এইগুলো আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের দেখো, এখন আজকে আমাদের মোটামুটি 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে ক্লাস, আজকের মতো এখানে শেষ করব। পরবর্তী ক্লাস আমরা
সোমবার দিন নিব। পরবর্তী ক্লাস সোমবার। সোমবার রাত 9টার সময় অধ্যায় 6। অধ্যায় 6 অথবা যদি নতুন অধ্যায় শুরু করি সেটাও জানাই দেওয়া হবে। যদি নতুন অধ্যায় শুরু করি তাও জানাই দেওয়া হবে। পড়া হলো তোমরা বাড়িতে 4 অধ্যায় আর 5 অধ্যায়ের এমসিকিউ গুলা দেখবা। পড়া বাড়িতে পড়া। SW বাড়িতে এই 2টা অধ্যায়ের এমসিকিউ দেখবা। যদি কোনো এমসিকিউ এর সমস্যা থাকে ডাইরেক্ট পেজে মেসেজ দিবা অথবা ইনবক্সে নক দিয়ে আমাকে এগুলা দিয়ে রাখবা। সমস্যা থাকলে এগুলা দিয়ে রাখবা। সমস্যা থাকলে এগুলো আমাকে ইনবক্সে দিয়ে রাখবা, ঠিক আছে? এখানে যদি তোমাদের এইগুলা দেখার পরে যদি কোনো সমস্যা পাও সেটা ইনবক্সে দিয়ে রাখবা। কালকে তোমাদের প্রথমেই আমি এগুলা শুরু করব, এগুলা শেষ করে দিব। এগুলা তোমাদের যদি সমস্যা থাকে সমস্যাগুলো আগে দিবা, সেই সমস্যাগুলো আগে সমাধান করে দিব। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এখন তোমরা সবাই পড়তে বসো, বাড়িতে ঠিকঠাক মতো পড়াশোনা করে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর কালকে আমাদের পেইড ব্যাচে ক্লাস আছে। আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি আছো সবাই পেইড ব্যাচের ক্লাসে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাই ভালো থেকো। সবাই পরবর্তী ক্লাসের জন্য সবাই প্রস্তুতি নিও। ক্লাস টাইম সোমবার রাত 9টা 30, অধ্যায় 6। যদি অন্য অধ্যায় পড়ানো হয় সেটাও জানিয়ে দেওয়া হবে।